বিবিসিতে তারেক রহমান যে সাক্ষাৎকার দিয়েছেন এটা নিয়ে রাজনীতিতে তুমুল আলোচনা হচ্ছে। অনেকে প্রশংসা করছেন তারেক রহমানের, এমনকি দেখলাম যে জামাত ইসলামী নেতা এবং তারেক রহমানের আইনজীবী জনাব শিশির মনির তারেক রহমানের খুব প্রশংসা করলেন এবং এটা আবার সব গণমাধ্যম প্রচার করছে না তারেক রহমানের শব্দ চয়ন মনে হয় এক্সপার্টদের সাজেশন নিয়ে তিনি কথা বলেছেন। আবার কেউ কেউ বলছেন স্টেটসম্যান সুলভ বক্তব্য, এত সুন্দর বক্তব্য বাংলাদেশে অন্য কোনো দলের প্রধান দিতে পারেন না, কাটা কাটা শব্দ ভেঙে ভেঙে বলেছেন এবং অতি আবেগ নাই, আবার লুতুপুতু নেই, আবার কান্নাকাটিও নাই, মানে পুরোপুরি স্টেটসম্যান সুলভ, নানান প্রশংসা। আমি আমার অনেক বন্ধুদের দেখলাম বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা বিএনপির ক্রিটিক করেন, কিন্তু না, তারেক রহমান এই বক্তব্যে তারা ইমপ্রেসড যে এইটা যদি তারেক রহমান কন্টিনিউ করতে পারেন, যে কারো পেছনে লাগেননি, কিন্তু সুন্দর সুন্দর কথা বলেছেন, নিজেদের অবস্থান ক্লারিফাই করেছেন, তো এভাবে করতে পারলে বিএনপি সফল হবে, জিতবে। গ্রেট তারেক রহমান। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, তারেক রহমানের সাক্ষাৎকারের প্রথম পর্ব 44 মিনিট আপনারা দেখেছেন, এটা আরও একটা পর্ব আসবে সামনে, দেখবেন। তো প্রথম পর্ব ফ্রম দি বিগিনিং টু এন্ড আমি মনোযোগ দিয়ে শুনেছি। তার এই সাক্ষাৎকারের এত প্রশংসা করার কিছু আমি পাইনি নিরপেক্ষভাবে। তার এই সাক্ষাৎকারে অনেক বক্তব্য আছে আপত্তিকর, কিন্তু আমি জানি না যে কেন এটা ক্রিটিক করেন না আপনারা, এত প্রশংসা করছেন কি আবেগে। অনেক আপত্তিকর সমালোচনা করার মতো বক্তব্য আছে। হ্যাঁ, তারেক রহমান স্মার্ট, তার স্মার্টনেস নিয়ে কোনো কথা নেই। আমি সরাসরি বলি, তারেক রহমানের বক্তব্যের স্টাইল, ধরন এগুলো ডাক্তার শফিকুর রহমানের চাইতে স্মার্ট। এখন তারেক রহমান সাবেক প্রেসিডেন্টের ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে এবং উচ্চশিক্ষিত, ঠিক আছে, এই অ্যাপ্রিসিয়েশন এটা আমার পক্ষ থেকে আসতে পারে বা যে কেউ করতে পারেন। তার কথা বলার ধরন স্মার্ট যথেষ্ট, আর কথা বলার যোগ্যতা আল্লাহ সবাইকে সমানভাবে দেন না। কিন্তু দেখেন, তারেক রহমান এই সাক্ষাৎকারে যে কাজটা করেছেন একদম ঠিক করেননি। যথেষ্ট আপত্তিকর অনেক উপাদান তার এই সাক্ষাৎকারে আমি পেয়েছি। আর ভুল ব্যাখ্যা, ভুল পারসেপশন এগুলো তো আছে। এখন ভুল ব্যাখ্যা এটা তার কাছে সঠিক, আমার কাছে ভুল, কিন্তু আপত্তিকর উপাদান আছে যেটা গ্রহণযোগ্য নয়। ব্যাখ্যা, পারসেপশন এটা তার কাছে একটা, আমার কাছে আর একটা হবে, এটাই স্বাভাবিক। আপত্তিকর কি, প্রথমে দেখেন, এমনকি একটু ঘুরানো পেঁচানো স্বভাবও এখানে আমি লক্ষ্য করছি। আমি প্রথম থেকে যদি বলি, সাক্ষাৎকার শুরুতেই যে প্রশ্নটা করা হয়েছিল যে আপনি এতদিন 2 দশক সাক্ষাৎকার দেননি কেন, গণমাধ্যমে আসেননি কেন, তারেক রহমান যেটা বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে একটা কোর্ট অর্ডারের মাধ্যমে তার বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল, যার ফলে সাক্ষাৎকার দিতে পারেননি বা দিলেও প্রচার হয়নি। কিন্তু না, এটা সঠিক বক্তব্য নয়। এখানেও তিনি সত্যকে আড়াল করেছেন। আচ্ছা, মানলাম, হ্যাঁ এটা সত্য যে বাংলাদেশে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল, কিন্তু বিবিসির সাথে লন্ডনে বসে সাক্ষাৎকার দেওয়া কিছুতেই নিষিদ্ধ ছিল না। আল জাজিরা, রয়টার্স, আন্তর্জাতিক অনেক গণমাধ্যম আছে, তারেক রহমান চাইলেই সেসব জায়গায় সাক্ষাৎকার দিতে পারতেন, কিন্তু কেন দেননি? কে ঠেকাতো? সাপোজ আল জাজিরার সাথে, আল জাজিরা অল দি প্রাইম মিনিস্টার্স ম্যানে যা করেছে, শেখ হাসিনাকে নাড়িয়ে দিয়েছে। এখন আল জাজিরা যদি তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে ছাপাতো, আল জাজিরাকে কি শেখ হাসিনা নিষিদ্ধ করতে পারতো? কখনোই না। এর মানে তারেক রহমান সঠিক উত্তর দেননি। দেশীয় গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার কেন দেননি, হয়তো বা উত্তর এইটা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে তিনি চাইলেই সাক্ষাৎকার দিতে পারতেন, কেন দেননি? আসলে তারেক রহমানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে ভারতের কথায় চলতো তারেক রহমান, বিএনপি ভারতের কথায় জামাতের থেকেও দূরত্ব বজায় রাখতো। যে ভারত বলেছিল যে না, একটা পর্যায়ে এসে তোমাদেরকে ক্ষমতায় নিয়ে দেব, আর ভারতের সব কথা বিএনপি মেনে নিয়েছে। যেমন ভারত বলেছে যে 18 সালে নির্বাচনে আসো, তোমাদের 70টা আসন দেওয়া হবে, এই কারণে এসেছিল, কিন্তু শূন্যটা কেটে 7টা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার দিলে তারেক রহমানকে কেউ নিষেধ করতো না। অতএব তারেক রহমান আপনারা যে আবেগে প্রশংসা করছেন, বুঝতে পারছেন যে এইখানেই কিন্তু জ্বালিয়ে দিয়েছে, নাম্বার 1। তারপরে ঠিক আছে, 2 দশকের কথা বাদ দিলাম,
5 আগস্টের পরে তারেক রহমানের পিএস এপিএস বা তার লোকজনই তো সব গণমাধ্যম দখল করেছে, আন্তর্জাতিক গণমাধ্যম তো আছেই। 5 আগস্টের পরে দেশীয় গণমাধ্যমগুলোতে কেন আসলেন না? 5 আগস্টের 1 বছর 1 মাস পার হওয়ার পর আপনি আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার দিলেন। গত 1 বছর 11 মাসে এই 13 মাসে আপনি কোথায় ছিলেন জনাব তারেক রহমান? আপনার বক্তব্য প্রচারের কোনো নিষেধাজ্ঞা ছিল গত 13 মাসে? ছিল না। তাহলে কেন সাক্ষাৎকার দেন? মানে এটা কিন্তু গোজামিলের আশ্রয় নিয়েছেন, আপনি সঠিক উত্তর দেননি। এরপরে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে প্রশ্ন করা হয়েছে। এখানে মারাত্মক আপত্তিকর উপাদান আছে। প্রথম কথা হচ্ছে জুলাই আন্দোলন এটা কি? জুলাইকে তো তারেক রহমান সম্মানই করলেন না, জুলাইকে তো এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করলেন এবং বাস্তবতাকে অস্বীকার করলেন। এটা আপনাদের চোখে পড়ে না? কেন আপনারা ক্রিটিক করছেন না? প্রথম কথা হচ্ছে জুলাই এটা কি? প্রফেসর ইউনূস ক্ষমতা গ্রহণের পর তার পাবলিক স্পিচে জাতির উদ্দেশ্যে ভাষণে সবসময় বলতেন জুলাই বিপ্লব, এবং আমিও বিপ্লব বলে বিশ্বাস করি বা বিপ্লব বলি। তো বিএনপি এক পর্যায়ে সরাসরি বলা শুরু করলো যে না না, এটা জুলাই বিপ্লব না, বিপ্লব বলা যাবে না। ইউনূসকে চাপ দিয়ে বিপ্লব বলা থেকে বিরত রাখলো। ইউনূস এক পর্যায়ে বিপ্লব বলেন না, বলে গণ অভ্যুত্থান। ঠিক আছে, জুলাই অভ্যুত্থান বলেন। এখন তো বিএনপি নেতারা তো এখনো তো অভ্যুত্থান বলে। তারেক রহমানের সাক্ষাৎকারে 44 মিনিটে খেয়াল করবেন, তিনি জুলাই বিপ্লবও বলেননি, জুলাই অভ্যুত্থানও বলেননি। কি বলেছেন? জুলাই আন্দোলন। এর মানে কি অন্য 10টা আন্দোলনের মতো একটা সিম্পল আন্দোলন? এটা অভ্যুত্থান কিংবা বিপ্লব না। এর মানে জুলাইকে তো কার্যত অস্বীকার করা হয়েছে। এখানে তারেক রহমান জুলাই চেতনাকে আসলে ধারণ করেন? তাহলে এটাকে বিপ্লব না বলেন অভ্যুত্থান তো বলতে পারতেন, তাও কেন বলেন না? এটা সবচেয়ে আপত্তিকর। এইটাকে বলছি আমি, এই কাজটা ঠিক করেননি। জুলাইকে ধারণ না করে বাংলাদেশি সফল হতে পারবে না, জুলাইকে ধারণ করতেই হবে। আপনি জুলাইকে বিপ্লব না বললে মিনিমাম অভ্যুত্থান বলতে পারতেন মিস্টার তারেক রহমান, শ্রদ্ধেয় তারেক রহমান। উই রেসপেক্ট ইউ। সম্মান জানিয়ে বলছি যে আপনি জুলাইয়ের সাথে এইভাবে আচরণ করতে পারেন না। এই জুলাই আন্দোলন হচ্ছে 36 দিনের। এই জুলাই আন্দোলনে ভোট, গুম খুন এইসব কোনো বিষয় ছিল না। এই জুলাই আন্দোলন স্টার্ট হয়েছিল কোটা সংস্কার থেকে, এবং ছাত্র হত্যার পর মানুষ জেগে উঠেছে। এই 36 দিনে একবারও ভোট শব্দটা কেউ উচ্চারণ করেছে আপনি দেখাতে পারবেন না। অথচ তারেক রহমান এটাকে কানেক্ট করেছেন 15 বছর আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে। তাহলে এখানে ভোট, আন্দোলন এগুলো কেন বলা হয়নি? এটা 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতা নয়, এটা 36 দিনের আন্দোলন। এটা কোটা সংস্কার থেকে ছাত্র হত্যার প্রতিবাদের আন্দোলন, যেটা 9 দফা এবং 1 দফার মাধ্যমে যেটা প্রকাশ। এটা 15 বছরের ধারাবাহিক আন্দোলনের ধারাবাহিকতা নয়। 15 বছর আন্দোলন ওটা ব্যর্থ, ওটার ম্যানিফেস্টেশন নয়। এখানেও তারেক রহমান ভুল বলেছে আরো পদে পদে। পারসেপশন, ব্যাখ্যাগত ভুল তো আছে। এই যে ডাকসু জাকসুর প্রভাব পড়বে না জাতীয় রাজনীতিতে, এটা ভুল ব্যাখ্যা। এটা তিনি ভুল ব্যাখ্যা দিতে পারেন, এটা সমস্যা নেই, আমরা দ্বিমত পোষণ করি, জাস্ট এতটুকু। আবার নমিনেশন প্রক্রিয়া, পরিবারতন্ত্র নিয়ে ভুলভাল ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে, এটা ব্যাখ্যা দেওয়ার অধিকার তার আছে, কিন্তু জুলাইকে এভাবে ছোট করার অধিকার তার আছে বলে আমরা মনে করি না। জামাত ইসলামী সম্পর্কে যা বলেছেন ওটা আওয়ামী বৃত্তে তিনি আটকে আছেন, তার প্রমাণ। আওয়ামী লীগের 15 বছরের গুম খুন আর জামাতের 71-এর অপরাধ, এই দুইটাকে তিনি একত্র করে বলেছেন। এটা জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার রাজনীতি নয়, এটা আওয়ামী রাজনীতি, ভারতীয় রাজনীতি। তা জামাত সম্পর্কে তো ক্লিয়ার স্ট্যান্স নিতে পারেনি। জামাত সম্পর্কে আকীদা কি তারেক রহমানের? আপনি কি জামাতকে যুদ্ধাপরাধী, রাজাকার, স্বাধীনতা বিরোধী, ফৌজদারি অপরাধী মনে করেন? তাহলে বলেন যে আমরা ক্ষমতা আসলে বিচার করব। আপনি তাও বলবেন না, মিন করবেন। আবার জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো না, এই বিভাজনের রাজনীতি আমরা বিশ্বাস করি না, তাও বলতে পারেন না। এখানে গোজামিলের আশ্রয় নেওয়া হয়েছে। এখানে তারেক রহমানের সততা প্রমাণিত হয়নি। নমিনেশন দেওয়ার স্টাইল, কিভাবে নমিনেশন দেবে, হ্যাঁ ক্রাইটেরিয়া বলেছেন, যেটা অনেকটা কাল্পনিক। বিএনপি নমিনেশন কিভাবে দেওয়া হয় এটা আপনারা সবাই জানেন। আর পরিবারতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশে এটাও জানেন। এটার এদিক ওদিক ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই। শিশির মনির সহ অনেকেই প্রশংসা করছেন, দেখছেন। এটা আসলে এটা মুখ্য নয়, কথা বলার স্টাইল অনেক সুন্দর, ইমপ্রেসিভ,
এবং একটা ভাব আছে। হ্যাঁ, আই বিলিভ দ্যাট ডাক্তার শফিকুর রহমানের চাইতে তিনি ব্যক্তি হিসেবে অনেক স্মার্ট, কিন্তু না, তিনি ডাক্তার শফিকুর রহমান জনমানুষকে ধারণ করেন, জুলাইকে ধারণ করেন, তারেক রহমান জুলাইকে ওইভাবে ধারণ করেন না, প্রমাণিত হলো।